Hello and welcome to another episode of Unorthodox. But today's talks is not very unortho. Today is orthodox because we have a guest, and not only guest. I have just one question. Why are you speaking English? আমরা মাঝে মধ্যে এরকম বাজে বাজে ইংরেজিতে কথা বলি, মানে অনর্থ টক্স তো আচ্ছা। টক্স তো মানে অর্ধেক বাংলা অর্ধেক ইংরেজি, তো আমরা বলি এরকম মাঝে আচ্ছা। মধ্যে। তো শুরু করি আমরা। বাবা, এরম ব্যাপার। হয়তো আমি ইন্ট্রোডিউস করার আগে আপনি বলে ফেললেন, তো থ্যাংক ইউ। তো এই যে বলে ফেললেনই যখন, তখন আমি বলে ফেলি যারা যারা এখন মানে পাথরের নিচে বেঁচে আছে। তো দিস ইজ দি ভয়েস অফ মিস্টার দীপাঞ্জন ঘোষ, দীপ স্যার, যাকে আমরা সবাই সানডে সাসপেন্সে এবং অনেকে হয়তো এফএম এ শোনারও সুযোগ পেয়েছে, যেটা আমি পাইনি বিকজ আমি কলকাতাতে থাকি না, তাই আমি সেটা শুনতে পাইনি। আমি কোনোদিনও আপনাকে রেডিওতে শুনতে পাইনি, এটা আমার ব্যাড লাক। বাহ, তা তো ভালোই। না, ব্যাড লাক, ভেরি ব্যাড লাক। তো তো এই যে মানে আপনি যখন এরকম করে কাউকে ফোন করেন, ধরুন এই কোনো কল সেন্টারে ফোন গেল, কোনো কাস্টমার কেয়ারে ফোন গেল, কোনোদিনও আপনাকে কেউ চিনতে পেরেছে যে আচ্ছা আপনি কি দীপদা, এরকম হয়েছে? সুইগির ডেলিভারি ছেলেরা কয়েকবার চিনতে পেরেছে। আচ্ছা আচ্ছা। তো মানে আর আমার একটা সন্দেহ হয় যে আমায় ব্যাংক থেকে যারা ফোন করে, মানে আমার পার্সোনাল ব্যাংকার ইত্যাদি, আচ্ছা আচ্ছা আমার সন্দেহ হয় তারা বোধহয় জানে যে আমি সানডে সাসপেন্সে কাজ করি বা আচ্ছা এই জাতীয় কিছু। আচ্ছা আচ্ছা। একজন বলেছিল যে আমি আপনার বিশাল ফ্যান। হ্যাঁ, সে তো ফ্যান, তো এসি থাকবে, আপনার তো ব্যাপারই আলাদা। আমরা তো মানে আমি যখন প্রথম গল্প শুনি সানডে সাসপেন্সের, আমি তো প্রথম শুনেছিলাম অবশ্য ব্রাউন সাহেবের বাড়ি। আমি প্রথম শুনিনি, কিন্তু মানে আপনার সাথে আমি বহুদিন ঘুমিয়েছি। মানে কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু খুবই। বাট মানে আমি এক সময় বছরের পর মানে হ্যাঁ বছরের পর বছরই প্রফেসর শঙ্কু শুনতে শুনতে ঘুমিয়েছি। তো তোমাকে ঘুম পাড়ানোর মানে জন্য- তুমি বলছো যে আমার প্রফেসর শঙ্কুর গল্পগুলো পড়া এত খারাপ যে শুনে তোমার ঘুম পেয়ে যেত? না না না, আই নিড সামথিং সফট, ওয়ার্মথ, একটা ওয়ার্মথ দরকার হয় ঘুমানোর জন্য আমাকে। তো সেইটা আমি প্রফেসর শঙ্কুর গল্পে পেতাম। তো যাই হোক, আমি আজে বাজে অনেক বকছি। তো লেটস স্টার্ট দি ইন্টারভিউ বা পডকাস্ট, হোয়াট এভার দিস হ্যাঁ। ইজ। তো আমার প্রথম কোশ্চেন হলো যে হ্যাঁ। যে মানে আমি আপনার সম্পর্কে তো এটুকুই জানি, সিরিয়াসলি বলছি এই কথাটা একেবারেই মানে আমি জানি যে আপনার আশেপাশে হয়তো অনেকেই ইয়েস ম্যান, ইয়েস স্যার, মানে অনেকেই বলে, বিকজ ইউ হ্যাভ দ্যাট পার্সোনালিটি অ্যান্ড ইউ আর সামওয়ান। তো বাট আই রিয়েলি মিন ইট যখন আমি এটা বলছি যে মানে ইউ আর মাই গুরু। অ্যান্ড মানে আমি যা শিখেছি অ্যাবাউট ন্যারেশন, আমি মোস্টলি ন্যারেশনেরই কাজ করি, তো ন্যারেশন যা শিখেছি আপনার কাছ থেকে, অবশ্যই মির স্যারের কাছ থেকে, দুজনের কাছ থেকেই। তো মানে আমি আমার কাছে বললাম না, আমার কিন্তু কাছে- আমি তো তোমায় বাবা কখনো ন্যারেশন শেখাইনি। হ্যাঁ, কিন্তু আপনাদের শুনে শুনে ওই যে দাও দেখি বুড়ো আঙুলটা দাও তো। হ্যাঁ, একলব্য। তো সেটাই হচ্ছে ব্যাপার, এদের বুড়ো আঙুল কেটে তো ন্যারেশন যাবে না, ওটা তো গলা কাটতে হবে, তো বেঁচে থাকা। তো যাই হোক, তো হ্যাঁ, মানে তোমার ল্যারিংসের একটা টুকরো আমি নিয়ে নেবো আর কি। হ্যাঁ, তাহলে আমি যদিও জানি না, আমি এই সব টার্মগুলো সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নই, আমি লেখাপড়া করিনি গোটা জীবন, তাই আমি মানে এই ধরনের কথাগুলো শুনলে খুব একটু ইন্টিমিডেটেড ফিল করি। তো হ্যাঁ, তো তো যাই হোক, তো আপনাকে তো আমি অ্যাজ আ ভয়েস চিনতাম রিসেন্টলি, এবং মানে আমার সুযোগ হয়েছে আপনার সাথে বসার, উই হ্যাড লাঞ্চ, আমরা একটা লাঞ্চ ডেটে গিয়েছিলাম। তো যাই হোক, তো হ্যাঁ, ওরে বাবারে, সেই যা বিধ্বংসী লাঞ্চ ছিল, সেই লাঞ্চ খাওয়ার পর আমি ডিনার খেতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, আমিও খাইনি সেদিন আমি ডিনার। রাক্ষসের মতো লাঞ্চ খাওয়া হয়েছিল, এবং সম্পূর্ণ ভেজ লাঞ্চ, তাও আবার। হ্যাঁ, বিকজ সেটা নিয়ে আপনার যদিও আপত্তি থাকতে পারে, মানে যদি আপনি বললেন। না না, আমার কোনো আপত্তি নেই, খাবার খেতে ভালো হলেই ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো আমরা আপনাকে চিনি, আমিও আপনাকে চিনি, লেটস সে যে মানে অ্যাজ এ পার্সন তো আমি আপনাকে খুব রিসেন্টলি চিনতে শুরু করেছি, যেটুকুই চিনেছি। আর তাছাড়া ন্যারেটর হিসেবে চিনি, বাট আই রিয়েলি ওয়ান্ট টু নো হু ইউ আর।
তো প্লিজ যদি আপনি পারেন লাইফের 3টে বা 4টে 5টা, আমাদের প্রত্যেকের লাইফে কিছু ডিফাইনিং মোমেন্ট থাকে যেগুলো আমাদের তৈরি করে, তো প্লিজ ইফ ইউ ক্যান শেয়ার, মানে যতগুলো আপনি পারেন, খুব বেশি না হলেই ভালো হয়, বাট একটা হাইলাইট কিছু আমাকে বলুন মানে যেটা আমি বুঝতে আমার- পারবো যে হু এম আই টকিং টু। আমার জীবনের ক্ষেত্রে না একটা জিনিস আছে, ভীষণ কি বলা যায়, অ্যাক্সিডেন্টালি জিনিসপত্র হয়ে যাওয়া অ্যান্ড দেন টেকিং ইট ফরওয়ার্ড ফ্রম দেয়ার। আচ্ছা, মানে আমার হয়তো কি একটা জিনিস করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করে সেটা হলো, আর তারপর আমার মনে হলো বা এটা তো বেশ দারুণ। তো এইটা কিন্তু বহুবার হয়েছে আর কি। যেমন ধরো আমি যে ইতিহাস নিয়ে লিখি, হ্যাঁ হ্যাঁ, ইতিহাস নিয়ে কিছু ভিডিওস করেছি, ফেসবুক লাইভ টাইভ করতাম ওই হ্যাঁ 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 হ্যাঁ, প্যান্ডেমিকের সময় বোর হয়ে। হুম, সেগুলো সবই শুরু হয়েছিল কিন্তু খুব অ্যাক্সিডেন্টালি। মানে আমার তখন যে গার্লফ্রেন্ড ছিল তার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে যায়। ও বাবা, এবার আমার উইকেন্ডগুলো তার সঙ্গেই কাটতো, এবার তার মানে তো উইকেন্ডগুলো কমপ্লিটলি ফ্রি হয়ে গেল। হুম, এবার এই যে উইকেন্ডটা ফ্রি হয়ে গেল, শনিবার রবিবার আমি করবোটা কি, করার তো একটা কিছু চাই। তো তখন আমার হঠাৎ করে মানে আই কেম অ্যাক্রস দিস ব্লগ বাই আ পার্সন কল্ড রঙ্গন দত্ত। আচ্ছা, রঙ্গনদাকে মোটামুটি কলকাতার ব্লগিং সার্কিটে বা এই ধরনের কাজ যারা করে তারা সবাই জানে, খুব সিনিয়র লোক, বহু বছর ধরে ব্লগ লিখছেন, অ্যান্ড ভেরি ওয়েল নোন, ভেরি সাকসেসফুল ব্লগ। আচ্ছা, মানে উনি এই কলকাতার তো রঙ্গনদার ব্যাপারে ব্লগটা নানান জায়গায় আচ্ছা। ট্রাভেল, হিস্ট্রি, হেরিটেজ সব মিশিয়ে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তখন এইটা দেখে আমার মনে হলো বা এটা তো একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার, মানে তুমি একটা জায়গায় গেলে, এক্সপ্লোর করলে, একটু রিসার্চ করলে, ছবি টবি তুলে লিখলে একটা আর্টিকেল। হুম, তো এইভাবে অ্যাকচুয়ালি সেটা শুরু হয়। এবার তারপরে ধরো কলকাতার প্রথম ওয়াকিং ট্যুর শুরু করেছিল আমারই ক্লাসমেট ইফতেখার এহসান, এখনো করায়, হ্যাঁ, যেটা নাম হচ্ছে ক্যালকাটা ওয়াকস। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, শুনেছি। তো ক্যালকাটা ওয়াকস ও শুরু করার পর ও একদিন সন্ধ্যেবেলা আমায় বললো, তুই আয়, আমি তোকে আমার এলাকাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এবার ও থাকে সেন্ট্রাল ক্যালকাটায়। আচ্ছা, তো ও আমায় নিয়ে গেল হচ্ছে এই জাকারিয়া স্ট্রিট আর তার আশেপাশের গলিগুলোতে, এই মানে মেজর সেন্ট্রাল ক্যালকাটার যে মুসলমান পাড়াটা আর কি। হ্যাঁ, আর সেখানে নানান রকম মজার মজার জিনিস, মানে নাখোদা মসজিদ তার আগে আমি কখনো নিজের চোখে দেখিনি। তো আমায় নাখোদা মসজিদ দেখালো। তারপরে ধরো ওইখানেই গলির ভেতরে একটা বিশাল বড় বাড়ি আছে, সে বাড়িটার নাম হচ্ছে ঝগড়াকোঠি। এবার কেন সেটার নাম ঝগড়াকোঠি, তার পেছনে একটা মজার ইতিহাস আছে। তারপরে এরকম টুকটাক নানান রকম জিনিস দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল, আর সেইটা থেকে আমার একটা ইন্টারেস্ট তৈরি হয়। এবং তারপর আর একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে, আচ্ছা তখন একটা সময় ছিল যখন আমি রেগুলারলি ব্যাঙ্গালোরে যেতাম নানান ব্যান্ডের শো দেখতে। আচ্ছা, হ্যাঁ, এটা শুনেছি, রক শো সাথে আপনার বেশ একটা রক মেটাল, মেটাল, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। তো আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা না আমার খুব খুব প্রিয় একটা এয়ারপোর্ট। আচ্ছা, মানে আমি বাইরে বড় বড় এয়ারপোর্ট, ধরো চাঙ্গি এয়ারপোর্ট যেরকম বিশাল বড়, কিংবা দুবাইয়ের এয়ারপোর্ট যেরকম বিরাট বড়, বিলাসবহুল ব্যাপার, তো সেসব আমি দেখেছি। কিন্তু আমার সামহাও ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা একটু বেশি ভালো লাগে আর কি। মানে ভীষণ ভীষণ ছিমছাম, ভীষণ পরিষ্কার, ভীষণ সুন্দর আচ্ছা এয়ারপোর্টটা। আচ্ছা, তো ওই ব্যাঙ্গালোর এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করতাম, খুব ভালো লাগতো। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টে একটা বিরাট বড় বুক শপ ছিল। তো তখন আমি উইলিয়াম ড্যালরিম্পলের নাম খুব একটা শুনি নিই আর কি। হ্যাঁ, মানে আমারও এই নামটা আপনার কাছ থেকে শোনা, আমিও শুনিনি। হ্যাঁ, তো তখন আমি দেখি উইলিয়াম ড্যালরিম্পল বলে কে একটা মাল, তার একটা বই দ্য লাস্ট মুঘল, বাহাদুর শাহকে নিয়ে। হ্যাঁ, সুন্দর ছবি আছে একটা। সেটা, হ্যাঁ সেটা সেলে রয়েছে, 25% ডিসকাউন্ট। আচ্ছা, আর আমার এটাও সেই ছোটবেলা থেকে অভ্যেস আর কি, মানে ট্রেনে করে যখন কোথাও বেড়াতে যাওয়া হতো না, তখনকার দিনে রেলওয়ে স্টেশনে যে হুইলারের স্টল ছিল তাতে অ্যাকচুয়ালি বই পাওয়া যেত। আজকাল বই ছাড়া আর সব কিছু পাওয়া যায়। তো ওই হুইলারের স্টল থেকে একটা করে বই কেনাই হতো আচ্ছা, ট্রেনে পড়ার জন্য। আচ্ছা,
পড়া হতো ঘন্টা, কারণ ট্রেনটা চলতে শুরু করলেই তার মিনিট 10-15 মধ্যে আমি ঘুমিয়ে পড়তাম। তো যাই হোক, সেই থেকে ওই ট্রাভেলের সঙ্গে রিডিং এর একটা সর্ট অফ কানেকশন আর কি। আর তো তখন আমার এয়ারপোর্টে মনে হলো, বাহ 25% ডিসকাউন্ট, তো বিশাল ডিসকাউন্ট, আচ্ছা বেশ মোটা ধরনের বই। কিন্তু তারপর আমার মনে হলো, আচ্ছা একটু নামটা গুগল করে দেখি মালটা কে। তো গুগল করতে গিয়ে দেখি, ওরে বাপরে বাপ, সে মানুষজনের উচ্ছ্বসিত প্রশংসা, তিনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, কী সব গোল্ড মেডেল পেয়েছেন। বাবারে, এ তো মানে যেমন তেমন লোক নয়, এ তো জানে টানে ইতিহাস আর কি। তো আমি বইটা কিনে ফেলে তারপর আর সেটা পড়া হয়নি, মানে সে 6-7 মাস ধরে আমার বাড়িতেই পড়ে আছে। তারপর আমার একদিন হঠাৎ করে মনে হলো যে যাই হোক, টাকা দিয়ে বইটা কিনলাম, অন্তত একবার তো পড়ি। সেইটা পড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আই জাস্ট কমপ্লিটলি গট ইনটু ইট, কারণ ওর লেখার গুণটাও আছে আর কি। যে উনি যখন সিপাহী বিদ্রোহের সময় দিল্লির কথা বর্ণনা করছেন, তুমি তোমার চোখের সামনে সেই দিল্লিটা দেখতে পাবে। আচ্ছা, এবার সেইটা থেকে আমার মাথায় এটা আসে যে আচ্ছা, ইতিহাস জিনিসটা এইভাবেও প্রেজেন্ট করা যায়। মানে এর আগে আপনার ইতিহাস নিয়ে কৌতূহল ছিল না, এই বইটা আপনাকে ইতিহাসের দিকে ঠেলে? এই বইটা ইফতেখারের ঘুরিয়ে দেখানো, রঙ্গলদার ব্লগ, এইগুলো থেকে ছোট ছোট আস্তে আস্তে ওই কৌতূহলটা তৈরি হয় আর কি। আর দেখো, মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই তো কিছু কৌতূহল থাকে। যেমন ধরো, আমি যে রাস্তাটায় থাকি সেই রাস্তাটার নাম সেবক বৈদ্য স্ট্রিট। হ্যাঁ, এবার এই সেবক বৈদ্যটা কে, তার নামে একটা রাস্তা কেন আছে? বা আমার বাড়ির সামনে হাজরা রোড, অথচ এই হাজরাটা কিন্তু মাতঙ্গিনী হাজরা নয়। আচ্ছা, কোন হাজরা এটা? না, এই হাজরাটা মানুষই নয়। আচ্ছা, মানুষই নয়? না, এটা একটা অন্য গল্প আছে, সে না হয় আরেকদিন বলবো। আচ্ছা, এই যে কৌতূহলগুলো, একটু কলকাতা সম্বন্ধে রিসার্চ করলে এই নিজের মনে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নের উত্তরগুলো দিতে খুব সুবিধা হতো আমার আর কি। তো সেই থেকে আমার ইতিহাস নিয়ে লেখা, ইতিহাস নিয়ে কাজ করা শুরু। আমার রেডিও কিভাবে আমি শুরু করেছিলাম সেই গল্প আমি বহুবার বলেছি, সেটাও অ্যাক্সিডেন্টাল। তো আমার জীবনে এইটা একটা ব্যাপার যে যা হয় না অ্যাক্সিডেন্টালি হয়ে যায়, এবং তারপরে আই জাস্ট রান উইথ ইট। আচ্ছা, হ্যাঁ, কিন্তু মানে এটা তো আপনার ইতিহাস নিয়ে কৌতূহল, আমি জানতে পারলাম যে আপনি একজন কৌতূহলী মানুষ। কিন্তু আপনার আজকে যে পার্সোনালিটি, আজকে আপনি যে আপনার আইডেন্টিটি যেটা, তো সেইটা নিয়ে আমি জানতে খুব চাই যে উই নো আ পার্সন হু নোজ আ লট অ্যাবাউট হিস্ট্রি, যিনি খুব ওয়েল রেড, ওয়েল ট্রাভেলড একজন মানুষ, বাট উই ডোন্ট নো দ্য পার্সন। মানে এটা তো আপনার কি বলবো, একটা পরিচিতি, তাই না? আমি রিয়েলি জানতে চাই যে হোয়াটস ইওর ডে লাইক, আপনার দিন কিভাবে শুরু হয়, কখন শুরু হয় মোটামুটি? আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ মাই ডে লাইক, আমার দিন কখন শুরু হয়? On most days my day starts at about 4 to 4:30. আচ্ছা, অত সকালে? 4টে থেকে 4:30, মানে রাত্রেবেলা? হ্যাঁ, কারণ আমি সাইক্লিং করতে যাই সকালবেলা। আচ্ছা, এখন রোজ যাচ্ছেন? এখন তো বৃষ্টিতে বোধহয় বন্ধ আছে। এই বৃষ্টিতে রোজ বেরোলে সাইকেলটার আর বিশেষ কিছু বাকি থাকবে না। মানে মানুষ জল খেলে ঠিক আছে, কিন্তু সাইকেল যদি রোজ প্রভূত পরিমাণ জল খেতে থাকে তাহলে একটু সমস্যা। তবে হ্যাঁ, ওই অভ্যেসটা তো থেকেই যায়, মানে তুমি সাইক্লিং করতে যাও বা না যাও, তোমার 4:30 ওঠার যদি অভ্যেস থাকে তাহলে তুমি উঠেই পড়বে। তাহলে আপনি ঘুমান কটায়? সব থেকে বিরক্তিকর হচ্ছে আমি অ্যালার্ম ছাড়াই উঠে পড়ি আর কি। ঘুমানোর আইডিয়ালি কথা হচ্ছে মানে 7টা থেকে 7:30 নাগাদ বসে ডিনার খেয়ে নিয়ে 8টা থেকে 8:30টার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত। সেটা খুব যে হয় তা নয়, তবে মানে ওই আমি এখন ধরো বর্ষাকালের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার রেগুলার সাইক্লিংটার একটা ইন্টারাপশন হচ্ছে, তো ওই জন্য আমার স্লিপ সাইকেলটাও একটু ঘেঁটে যায়। কারণ রাত্রির বেলা মনে ধর কি হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে কালকে তো আর বেরোতে পারবো না, না একটু সিনেমা দেখি, একটু ভিডিও দেখি, একটু এই করি, একটু ওই করি, এই সব হাবিজাবিগুলো করে শুতে যেতে দেরি হয়।
কিন্তু তারপর তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়, অভ্যেস। তার ফলে ধরো সর্বসাকুল্যে ঘুম হলো 4 ঘন্টা, এবার দ্যাট ইজ নট আ গুড থিং আর কি। একদমই না, কিন্তু আপনাকে তো প্রচন্ড ফ্রেশ লাগে মনে হচ্ছে কখনোই, মানে আপনার ডার্ক সার্কেল তো আমি দেখতে পাই না যতবারই দেখেছি। আপনার বেশ চকচক করে চোখগুলো আপনার, এটার এই রে, তাই বুঝি, আমি এটা কখনো খেয়াল করিনি। আমার অবশ্য সবসময় আয়নার দিকে তাকালে মনে হয় আমার চোখের কোলে খানিকটা কালি পড়ে আছে। কে জানে, আমি একেবারে একবারও লক্ষ্য করিনি। আমি খুব চোখ লক্ষ্য করি মানুষের, সেজন্যই বললাম। যাই হোক, তো আপনি এই যে কাজের সাথে, যে কাজের সাথে আপনি যুক্ত, ভয়েস, তো এটার বাইরে আপনার প্যাশন, আমি জানলাম যে আপনার হিস্ট্রি প্যাশন, সাইক্লিং নিয়ে আমি কথা বলবো, কারণ ওটা নিয়ে আমারও খুবই ইন্টারেস্ট আছে। বাট ইজ দেয়ার another hobby that we don't know? গান, বই পড়া, রান্না করা। আচ্ছা, রান্না করাটা একটা হবি। আচ্ছা, রান্না করার একটা ইচ্ছা আছে। হবির থেকেও এখন নিয়মিত রান্না করি, কারণ মা বাবারও তো বয়স হয়েছে, আর কিছুটা মানে কি বলবো, ধরো ননভেজ যেটা হয় বাড়িতে, সেটা আমি বলে দিই যে ওটা আমি করে দিচ্ছি, কারণ ননভেজ রান্না করা অ্যাকচুয়ালি সব থেকে সহজ। হ্যাঁ, মানে আমার পক্ষে একটা দুর্ধর্ষ কষা মাংস নামিয়ে দেওয়া খুব সহজ। কেউ যদি আমায় বলে করো তো বাবা একটু ভালো করে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি, তখন আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। না, এতে এই সময় কি নাম যে ওটা কি বলে, লকডাউনের সময়, কোভিডের সময়, মানে অনেক ছেলেরাই রান্না করতে শিখেছিল। আপনার রান্না করাটা কি তার আগের থেকে? আমি প্রথম রান্না করা শুরু করি বোধহয় 13 বছর বয়সে। ওরে বাবা, এটা তো শুনতে হবে গল্পটা। কারণ আমার মা বাবা দুজনেই রান্না করে, কাজে আমি ছোট থেকে দেখছি মা বাবা দুজনেই রান্নাঘরে ঢুকে কী সব করে, আর দেখে মনে হচ্ছিল বা বেশ ইন্টারেস্টিং জিনিস, যেটা মানে এই যে অ্যাক্টিভিটিটা হচ্ছে। তো তারপর আমার মনে হতে শুরু করে যে আচ্ছা, এই অ্যাক্টিভিটিটা যদি ইন্টারেস্টিং হয় তাহলে এটা আমিও ট্রাই করে দেখতে পারি। কি রান্না হয়েছিল? করে যা হয় আর কি, ডিমের অমলেটের মতো সহজ জিনিস দিয়ে শুরু। আচ্ছা, এখন ব্যাপারটা কি ইটালিয়ান ফ্রেঞ্চ কিউজিনে পৌঁছে গিয়েছে না ওটা? না, ফ্রেঞ্চটা বাড়াবাড়ি আর কি, ভয়ানক ধরনের রান্না, ওটা আমি পারবো না। আচ্ছা, তবে ইটালিয়ানটা আমি মোটামুটি নিয়মিত করি। আচ্ছা, আর মানে মোটামুটি ভদ্রস্ত স্প্যাগেটি বলোনিয়েজ কিংবা এই জাতীয় জিনিসপত্র আমি নামিয়ে দিতে পারি আর কি। আচ্ছা, তাহলে এটা একটা জানা থাকলো যে স্যারকে ঘর মে জানে সে আচ্ছা খানা মিলেগা। যদিও আমি তো ভেজ, তাই আমার হয়তো আমাকে সালাদ খেতে, ভেজ বলোনিয়েজ করাটা অসম্ভব। যদিও মানে আমি এটা নিয়ে অনেক সময় ভেবে দেখেছি যে আমার কি ননভেজ খাওয়া উচিত, কারণ আমার এই ব্যাপারটা শুরু হয়েছিল কিছুটা ইমোশনাল আর কিছুটা টেস্ট বার্ড নিয়ে। আমার কোনোদিনও টেস্ট বার্ড জাগেইনি যে ননভেজ খাওয়া, আমার ভালোই লাগেনি কোনো ননভেজ। তা আমি বুঝতে পারি না যে কেন লোকে খায়, রাবারের মতো কেন চেবায় একটা জিনিস, মাছের মতো দুর্গন্ধযুক্ত একটা খাবার মানুষ কি করে খেতে পারে, জানি না, আমি ঠিক বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। ধরো আমার আসলে রান্না করতে করতে, একবার রান্না করতে শুরু করলে না, তারপর মানুষ মজা পেয়ে যায়, তো তখন মনে হয় আচ্ছা এটা করে দেখি, আচ্ছা ওটা করে দেখি। যেমন আমার মাঝখানে মনে হলো যে আচ্ছা আমি যদি দই আর মশলা মুরগিতে মাখিয়ে রাখি, আর তারপরে আমি যদি সেটা না ভেজে বা না কষে, আমি যদি জাস্ট জিনিসটাকে একটা স্টিমে বসিয়ে দিই 30 মিনিটের জন্য, তাহলে ব্যাপারটা কিরকম হবে। আচ্ছা, তো সেটা আমি ট্রাই করলাম, করে দেখলাম বাহ, এ তো দারুণ খেতে, আর কোনো তেল কিচ্ছু নেই, আচ্ছা, সুন্দর রান্না হচ্ছে। বাহ, এটা তো তাহলে করা যায়। আর যেহেতু একটু তোমার কি বলবো, একটু দই, আদা বাটা, রসুন বাটা, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো এসব দিয়ে মাখানো আছে, তাতে আমার ঠিক মানে সেদ্ধ মুরগি খাচ্ছি বলে মনেও হচ্ছে না। বা এ তো দিব্যি আর কি। না, আমার এক্সপেরিমেন্ট করার মতো জায়গায় আমি একেবারে পৌঁছুনি। বং ইটসে মোটামুটি ভেজ যা যা রান্না হয় আমি সেগুলো একবার করে রান্না করে খেয়ে নিই, ওইটুকুই। আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলবো বং ইটস, অতক্ষণে অত মিনিটই রাখতে হবে। বেশ ভালো করে ওরা কাজ। হ্যাঁ, বং ইটস ভয়ঙ্কর ভালোভাবে রান্না ব্রেকডাউন করে বোঝাতে পারে। ওইভাবে আমি কোথাও দেখিনি যে একদম। আমার পরিচিত আমার বাড়ির কাছে থাকে,
মাঝে মধ্যে কথা টথা হয় ওদের সঙ্গে। আচ্ছা। ভীষণ মানে ওরা রান্নার প্রেজেন্টেশনটাকে যে জায়গায় নিয়ে গেছে আর কি, হ্যাঁ, চেঞ্জ করে দিয়েছে পুরো মানে ব্যাপারটা। হ্যাঁ, আর একদম আনাড়ি মানুষও, হুম হুম হুম, কিন্তু যেহেতু ওরা এক্স্যাক্টলি বলে দিচ্ছে এত গ্রাম নুন, হ্যাঁ, এইটা পর্যন্ত বলে দিচ্ছে আর কি, তো একদম আনাড়ি লোকও কিন্তু ওদের রেসিপি ফলো করে সুন্দর রান্না নামিয়ে দিতে পারবে। তো আপনি তো বিদেশে নিশ্চয়ই বহুবার গিয়েছেন, তো মানে ভারতীয় খাবার কি ওভার রেটেড না আন্ডার রেটেড, কি মনে হয়? এবার ভারতীয় খাবার বলতে তুমি কি বোঝাতে চাইছো? সমস্ত কিছু, মানে আমাদের এই যে ভারতীয় খাবার বলতে লোকে ভাবে, বিদেশে অন্তত ভাবে কারি, কারি হলো ভারতীয় খাবার, বাটার চিকেন হলো ভারতীয় খাবার, কিন্তু এগুলো তো যাই হোক অনেক জায়গা থেকে এসেছে, কিন্তু আমাদের না, এবার সমস্যাটা হচ্ছে যে বিদেশে পশ্চিমে গেলে ভারতীয় খাবার বলতে প্রধানত যেটা লোকে বোঝে, মানে বিদেশিরা যেটা বোঝে, দ্যাট ইজ এসেনশিয়ালি নর্থ ইন্ডিয়ান ফুড। আচ্ছা, মানে ওই বাটার চিকেন, বাটার চিকেন, তন্দুরি, এগুলো তো সবই নর্থ ইন্ডিয়ান। হ্যাঁ, হ্যাঁ, মানে তুমি বলো না কলকাতার কটা জায়গায় তুমি উড়িয়া খাবারের রেস্টুরেন্ট দেখেছো? ঠিক, যদি আমি এক্সপ্লোর করিনি, কিন্তু হ্যাঁ মানে সেটা শুনেছি যে উড়িষ্যাও তো ভারতের একটা অংশ। ঠিক। বা ধরো আমি যদি তোমায় বলি, আচ্ছা মধ্যপ্রদেশের খাবার, হ্যাঁ মানে মধ্যপ্রদেশের খাবার কি, ভারতের মানে সব লোকে তো জায়গায় জানেই না। আলাদা আলাদা ধরনের আচার, আলাদা আলাদা ধরনের ডাল, হ্যাঁ এগুলো হয় এবং সেগুলো আমরা জানি না, আমরা কোনোদিনও টেস্টই করিনি। হ্যাঁ, তারপরে ধরো এই যে গর্ডন র্যামজে যখন সে বেশ কয়েক বছর আগে যখন ইন্ডিয়াতে এলো, এসে ভিডিওস করলো ইন্ডিয়ান কুকিং নিয়ে, ও নাগাল্যান্ডে গেছিল রান্না শিখতে, ওদের রান্না শিখতে। আচ্ছা, অ্যান্ড নাগা ফুড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ফুড ইন দ্য রেস্ট অফ ইন্ডিয়া। ঠিক। তো সেটা ও অ্যাকচুয়ালি রান্না করার সময় বলছিল যে ইট ডাজন্ট ইভেন ফিল লাইক উই আর ইন ইন্ডিয়া, নো টার্মারিক, নো চিলি পাউডার। না, এতে বিদেশি খাবারগুলোতে কি মানে সিরিয়াসলি মশলা একেবারেই থাকে না? আমি কোনোদিনও খাইনি, তো বিদেশে যাইনি, তাই মানে সেটা বলছি। মানে এটা বলে যে ওখানকার খাবার, পশ্চিমের খাবার এবার নির্ভর করছে আর কি, মানে যদি মেক্সিকোর খাবার হয় তাহলে তাতে মশলা থাকবে, আচ্ছা, মেক্সিকান মানে যদি সাউথ আমেরিকার খাবার হয় মশলা কিছুটা থাকবে, নর্থ আমেরিকা, ব্রিটেন, ইউরোপ এই সমস্ত জায়গায় ঝাল দেবার প্রবণতাটা একটু কম, ঝাল কম থাকে। আচ্ছা, ইটালিয়ান খাবারে কিন্তু স্পাইসের ব্যবহারটা ভালোই আছে আর কি। আচ্ছা, মানে ব্ল্যান্ড নয়, মানে এই যে ভাবনাটা যে ওরা মশলা ছাড়া খাবার খাচ্ছে বলে ওরা হেলদি, সেরকম কোনো না, ব্যাপার নেই। ওদের না না না, মশলার সঙ্গে হেলথের আমার মনে হয় না খুব একটা সম্পর্ক আছে। হ্যাঁ, আমাদের এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে মানে এটা একটা কালচার, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি সব দিক দিয়েই বুঝতে হবে আর কি। তুমি যদি হিসেব করে দেখো, ধরো আমি বলছি তোমার অ্যাভারেজ বাঙালি পরিবারে যে খাওয়া হয়, সেই খাওয়াতে কার্বোহাইড্রেটের পরিমাণটা ভীষণ বেশি আর প্রোটিনের পরিমাণটা ভীষণ কম। ঠিক ঠিক। এবার সেটার হিস্টোরিক্যালি কারণ হচ্ছে যে অফকোর্স আমরা তো চাষ করতাম এক সময়, হ্যাঁ, মানে বাঙালি সিংহভাগ তো চাষই ছিল। এবার তুমি যদি চাষ করো এবং তোমার সারাদিন ক্ষেতের মধ্যে খাটাখাটনি করতে হয়, তাহলে ওই কার্বোহাইড্রেটটা তোমার প্রয়োজন, নাহলে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। কিন্তু এখন তো আর আমরা চাষ করছি না, আমরা যে কাজটা এখন করি সেটা তো প্রধানত মাথার কাজ। হ্যাঁ, তো তাহলে তুমি এক থালা করে ভাত দিনে দুবার করে খেলে কি করে হবে? আমার ইনফ্যাক্ট ঢাকায় একজন বন্ধু আছে দ্রাবিড় বলে, সে ট্রাইঅ্যাথলিট, আচ্ছা, তার সঙ্গে আমার এটা নিয়েই কথা হচ্ছিল। সে আমায় বললো, হ্যাঁ এই ধরনের খাবার আপনি কোথাও দেখবেন না ভাই, তুমি লাঞ্চে কি খাইলে? না ভাত, ভাতের সঙ্গে কি খাইলে? না আলু। মানে বাহ, কার্বোহাইড্রেট দিয়া আরো খানিকটা কার্বোহাইড্রেট। তো ওদের খাওয়া আমাদের খাওয়ার একটা এইটা তফাৎ আর কি। সাধারণত পশ্চিমের, মানে এটা ভীষণ রকম জেনারেলাইজ করছি আমি, তবে
ওদের খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণটা পার্টিকুলারলি নর্থ আমেরিকায় অনেকটাই কম। আচ্ছা আচ্ছা, মানে মানে তুমি যদি ইউএসএ খাও, মানে আমাদের খাবার সঙ্গে প্রোটিন আর কার্বোহাইড্রেটের যে রেশিওটা সেটা এক্স্যাক্টলি উল্টে যায়। হ্যাঁ, মানে স্টেক মানে বলতে তুমি যেটা বোঝায় ওরা এত বড় বড় পিস, আমরা কেউ কাউকে খেতে দেখলে আমরা হাসবো। হ্যাঁ, মানে তুমি মাংস ভাত খেলে যতটা ভাত আর যতটা মাংস খাও, ওরা তার এক্স্যাক্টলি অপোজিটটা খায়, মানে এইটুকু ভাত আর এতখানি মাংস। তো প্রথমবার বিদেশ কোথায় যাওয়া হয়েছিল আপনার? নেপাল 5 বছর বয়সে। বাবারে, সেটার কোনো মেমরি আছে? সেটার একটা যেটা মেমরি আছে সেটা হচ্ছে আমি বাস থেকে নেমেছিলাম বোধহয় হিসি করতে বা কিছু একটা করতে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট কাজ। এবং হ্যাঁ, রাস্তার ধারে একটা মাঠ মতো, সেখানে আমি বড় কিসের একটা হাড় খুঁজে পেয়েছিলাম। হাড়? ওরে বাবা। হ্যাঁ, আমি ভেবেছিলাম সেটা বোধহয় ডাইনোসরের হাড় আর কি। তারপর যেটা বোঝা গেল সেটা হচ্ছে সেটা একটা গরুর চোয়াল। আচ্ছা, মানে বিদেশ যাওয়া এই ব্যাপারটা কি ওভাররেটেড? মানে আমি যেরকম কোনোদিনও যাইনি, কিন্তু ভেতরে ভেতরে এক্সাইটমেন্ট হয় যে যদি, মানে বাংলাদেশ যাওয়ার জন্য এক্সাইটমেন্ট হয় না, ওটা নিয়ে কৌতূহল হয় যে ওটা একসময় পার্ট ছিল, কিন্তু মানে ইজ ইট দ্যাট গ্রেট? এতে হচ্ছে মানে জিজ্ঞেস করছিলে বিদেশে যাওয়া ওভাররেটেড কি না। হ্যাঁ, মানে ব্যাপারটা কিরকম, মানে আমরা যারা যাইনি বা আমি যে যাইনি, সিনেমাতে দেখে, টিভিতে দেখে, ইউটিউবে দেখে, মানে মনে হয় যেন ওখানে মানে এই যে কালচারাল শক বা যাই হোক এক্সপিরিয়েন্স যেটা, সেটা। বিদেশ বলতে তুমি কি বলছো? মানে তুমি যদি ধরো নেপালে যাও কিংবা ভুটানে যাও কিংবা বাংলাদেশে যাও, খুব বেশি বিদেশ বিদেশ বলে মনে হবে না তোমার? মানে ওটাই বলছি, মানে মানে একদম কালচার যেখানকার আলাদা, ইউরোপ হলো বা আমেরিকা হলো বা সৌদি আরেবিয়া। সৌদি আরেবিয়া, হ্যাঁ ওটাও নিশ্চয়ই বিদেশি বলে। ভয়ঙ্কর রকমের আলাদা কালচার আর কি। হ্যাঁ, আল হাবিবি, ঝাল খাবি কি? ওখানে আমার যাওয়ার ইচ্ছেও নেই, এত গরমে না, যেটা লালমোহন বাবুর একটা ডায়লগ আছে, ট্রাভেল ব্রডেন্স দ্য মাইন্ড, উনি একটা বলেছিলেন, কাকে একটা কোট করেছিলেন, না এটা একটা জেনারেল সেইং আছে। তো সেই দিক দিয়ে তো আমার মনে হয় হ্যাঁ, বিদেশে যাওয়া যদি সুযোগ হয় আর যদি ক্ষমতা থাকে, ডেফিনেটলি উচিত। মানে ধরো তুমি তোমার জীবনযাপন করছো যেভাবে, কিংবা তুমি সবকিছু জিনিসকে কল্পনা করে রেখেছো যেভাবে, দ্যাট ইজ নট দি ওনলি ওয়ে, দ্যাট ইজ নট ইভেন দি ওনলি রাইট ওয়ে। দেয়ার ইজ নো রাইট ওয়ে। পৃথিবীটাকে আরো 5 রকম ভাবে দেখা যায়, এবং সেই একটাও দৃষ্টিভঙ্গি ভুল নয়, অথচ তোমার দৃষ্টিভঙ্গির থেকে সম্পূর্ণভাবে আলাদা। এইটা বুঝতে গেলে, এইটা অ্যাপ্রিসিয়েট করতে গেলে কিন্তু ট্রাভেল করাটা ভীষণ দরকার। তার জন্য আমি বলছি না তোমায় ইউরোপ আমেরিকা যেতে হবে, আমি বলছি তুমি আজ পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে কর্ণাটকা চলে যাও। সংস্কৃতি কিন্তু অনেকটাই আলাদা আমাদের থেকে। আমি হ্যাঁ, অথবা তুমি কাশ্মীর চলে যাও, আচ্ছা, অনেকটা আলাদা সংস্কৃতি। না, আমি তো শিউড়ি থেকে কলকাতা এলেই মনে হয় যেন কালচারটা পুরো আলাদা। আমার তো মনে হয় যেন আমি বিদেশে এলাম, কোনো একটা বিদেশ, কারণ কলকাতা এতটাই দূরে, আর শিউড়ির থেকে সত্যি কালচার আলাদা। কলকাতার মানে মানুষের কথাবার্তার মধ্যে আমি বুঝতে পারিনি এটা কি, মানে ওপর কথা ছিল না, ভেতর কথা ছিল। আমার খুব প্রবলেম হয় কোঅর্ডিনেট করতে যে কোনো সময়, মানে আমি বুঝতে পারি না যে তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ট্রাভেল করলে একটা জিনিস যেটা হয়, যেটা আমি নিজের মধ্যে দেখেছি, মনে যে সংকীর্ণতা মানুষের স্বাভাবিকভাবেই খানিকটা থাকে, সেই সংকীর্ণতাটা কেটে যায় কিন্তু আস্তে আস্তে। মানে যত তুমি বেশি ট্রাভেল করবে, তত তুমি আরো ওপেন মাইন্ডেড হবে, তুমি আরো অন্য জিনিসকে মেনে নিতে শিখবে। এইটা কিন্তু হয়। হ্যাঁ, কারণ মানে ওই যে নর্মাল ব্যাপারটা একটা ডেফিনেশনটা পাল্টে যায়। হ্যাঁ, একেবারে। এবং নিজের সম্পর্কে অনেক কিছু জানা যায়। যেরকম আমি নিজেকে মনে করতাম যে আমি খুব ওপেন মাইন্ডেড একজন মানুষ, আমি
খুবই মানে আমার আমার কারোর জীবনে সে যা করছে সেটা তার ব্যাপার, কিন্তু আমি যখন মানে এই অ্যাক্রোপলিস মলেই যখন আমি গিয়েছি এবং আমি দেখেছি যে কোনো একটি মেয়ে কোনো এক ধরনের পোশাক পরে সে এসেছে, তো আমি কিন্তু আমি নিজের ভেতরের যে পেট্রিয়ার্কি বা নিজের ভেতরের যে শিউরি নিয়ে আমি এসেছি এখানে, সেটা আমি হঠাৎ করে জেগে ওঠে। মানে আমি যেন কোনো একটা অস্বস্তি বোধ করি, সেটা আমি বুঝতে পারি যে এটা অ্যাকচুয়ালি আমার ভেতরের মানে ওই যে এক্সপোজারের অভাব হতে পারে, বা ওই যে অন্যান্য কালচারের সাথে না থাকা, আশেপাশে সবাই আমার মতো এটা দেখার জন্য এটা হয়েছে। মানে আমার নিজেকে মাঝে মধ্যে গিল্টি ফিল হয় যে এটা কি হচ্ছে, আমি কেন তাকাচ্ছি এইভাবে। বাট যাই হোক, এটা একটা বাজে কনফেশন হয়ে গেল, আই এম সরি লেডি। তো তো যাই হোক, আমরা এখান থেকে বেরোই, আমরা এবার একটু অন্যদিকে যাই। সেটা হইতেছে যে এটা আমার একটা পার্সোনাল ফেভারিট টপিক, সেটা হচ্ছে যে ডু ইউ ইউজ মানে আর ইউ ইনটু পারফিউমস? হ্যাঁ, কি মোটামুটি কোনো সিগনেচার কিছু আছে, কোনো যেটা বারবার কেনা হয় বা বারবার ব্যবহার আমার করা দুটো হয়? আলাদা ক্লাস আছে পারফিউমের ক্ষেত্রে। একটা হচ্ছে একটু কম দামিগুলো, যেগুলো নিয়মিত ব্যবহারের জন্য। আচ্ছা। মানে আমি জেনারেলি পারফিউম না লাগিয়ে বাড়ি থেকে বেরোই না। হুম 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 হ্যাঁ, মানে ইট ইজ নট জাস্ট এনাফ দ্যাট ইউ আর নট স্মেলিং ব্যাড, ইউ অলসো হ্যাভ টু স্মেল গুড। এক্স্যাক্টলি। তো এটা আছে। I agree. তো আমার নিয়মিত ব্যবহারের মধ্যে সব থেকে বেশি যেটা আমি ব্যবহার করি সেটা বোধ হয় অ্যাডিডাসের ভিক্টরি লিগ আর একটা কি যেন, আচ্ছা। আর এগুলো একটু কম দামির দিকে। আচ্ছা। আর বেশি দামির মধ্যে আমার খুব প্রিয় হচ্ছে সিকে, মানে ক্যালভিন ক্লাইনের পুরো রেঞ্জটা, সিকে অল, 1B, এইগুলো আমার ভীষণ ভালো লাগে। আর ডেভিড অফ কুল ওয়াটার। আচ্ছা, মানে ডিজাইনারের মধ্যেই মানে নিশ কিছু সেরকম ট্রাই করা হয়নি না, মানে মানে ইচ্ছে হয় না সেরকম? কারণ আমি কিন্তু প্রচন্ড এক্সপ্লোর না, করেছি খুব perfume। নিশা আমার পারফিউমের দিক দিয়ে আমি একটু কি বলবো, মানে মাই টেস্ট আর স্লাইটলি ন্যারো আর কি। মানে একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যেই গন্ধ আমার ভালো লাগে। মানে ফ্রেশ না? হ্যাঁ, একটা ফ্রেশ স্মেল। Fresh। মানে আতর জাতীয় গন্ধ আমার নিজের খুব একটা পছন্দ না। এই তো এখানেই তো কথা বলার আছে, সেটা হচ্ছে আতর জাতীয় গন্ধ বলে কি হয়, হোয়াট ইজ আতর জাতীয় গন্ধ? আতরের একটা যে ট্রেডিশনাল যে স্মেলটা হয়, ইটস এ স্লাইটলি হেভিয়ার স্মেল। আই হ্যাভ টু ডিসএগ্রি। মানে কি বলতে চাইছি আমি, ওকে। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে আতর, হোয়াট ইজ আতর? আতর হলো পারফিউম অয়েল, তাই না? তার সাথে একটা পারফিউম অয়েলের সাথে এসেনশিয়াল অয়েল। এসেনশিয়াল অয়েল নট নেসেসারিলি, কেমিক্যাল, কিছু কেমিক্যালের মিশ্রণ। আর সেটার সাথেই মানে যারা পারফিউমার হয়, যারা মাস্টার পারফিউমার হয় বা পারফিউমার হয়, তারা একটা পারফিউম অয়েল তৈরি করে, সেটা কম্পোজ করার পর তারা তারপর মানে কোম্পানিকে দিয়ে দেয় এবং তারা নিজের ইচ্ছে মতো কনসেন্ট্রেশনে সেটা বাজারে নিয়ে আসে। কনসেন্ট্রেশন মানে অ্যালকোহল মেশানো হয়, কি অ্যালকোহলটা বলে, যেটা পারফিউম অ্যালকোহলকে কি বলে? ইথানল। ডিনেচার্ড অ্যালকোহল। আচ্ছা, তো ওই অ্যালকোহল এর পরিমাণ মিশিয়ে তারা বিক্রি করে। কিন্তু আতর, কিন্তু আপনি যে মানে সিকের যে এগুলো ইউজ করছেন সেগুলোরও বেসিক্যালি আতর পাওয়া যায়। আর আতর অ্যাকচুয়ালি সাধারণত মানুষ যেগুলো ব্যবহার করে সেগুলো মানে অত্যন্তই চিপ কোয়ালিটির কেমিক্যাল দিয়ে তৈরি এবং খুব বেসিক। তাই আতরের অ্যাকচুয়ালি কোনো গন্ধ হয় না, আতর বলে কিছু হয় না। আমরা কি করে বোঝাই, আমি খুব বাজে এক্সপ্লেনার। তাই বাট আমি আপনাকে, আই অ্যাগ্রি। আই নো এভরিওয়ান অ্যাগ্রিজ উইথ মি অন দিস, কিন্তু এভরিথিং। তো তাহলে তুমি আমায় ভালো আতর গিফট করছো, তাই তো? একদম 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 গিফট করছি, ভালো আতর এবং ভালো আতরের সেট গিফট করছি আমি। মানে আতর বলে কিচ্ছু হয় না, এভরি পারফিউম ইজ আতর, মানে তার মধ্যে আতর গোলা আছে বলেই সেটা আতর। মানে এটা কি এরকম ব্যাপার বলছো, এভরি পারফিউম ইজ আতর বাট নট এভরি আতর ইজ পারফিউম, এইটাই না তো? না, বোথ আর বোথ, এভরিথিং ফ্রেগ্রেন্স, ইটস ফ্রেগ্রেন্স। মানে আমি আপনাকে ইভেন রেকমেন্ড করব যে, মানে আপনি কি উদ ট্রাই না করেছেন মানে কখনো? হ্যাঁ, ভালো লাগে না। না মানে উদ মানে ওটার কি ভালো লাগে না, মানে কোনটা ভালো, লেদারি গন্ধটা ভালো লাগে না। লেদারিনেসটা ওটার? কারণ উদ বেসিক্যালি অনেক রকমের হয় এবং ওইটাই আমি বলছি তো, দ্য নেচার অফ দ্যাট স্মেল ইজ এ লিটল হেভি।
আচ্ছা, তাহলে মানে I prefer notes which are slightly more airy, lighter, আচ্ছা more fresh. আচ্ছা, বেশ, আমি আপনাকে একটা ফ্রেশ আতরের সেট গিফট করব, বহুত জলদি, আচ্ছা। বহুত জলদি, whenever I have আচ্ছা, the কিন্তু money. আতরে তো প্রধানত যেটা হয় সেটা হচ্ছে নানান জিনিসের এসেন্সটা ক্যাপচার করার চেষ্টা করা হয়, যেমন গোলাপ ফুলের হতে পারে বা হতে পারে আর কি। হ্যাঁ, ওটা তো মানে ওটাকে আপনার বলে কি বলে যেন, রুহ, হ্যাঁ রুহ বলে ওটাকে। মানে আপনি যদি কোনো ভালো আতরের, যারা আতর বানায়, যেমন একজন আছেন ML রামনারায়ণ বলে একটা কোম্পানি আছে, তো ওরা বেসিক্যালি এই যে পারফিউমগুলো ইউজ করছেন আপনি বা আমরা যারা ইউজ করছি, তাদের মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো যায় বিদেশের বেশিরভাগ যায় কন্নৌজ থেকে আমাদের ইন্ডিয়ার। তো কনৌজে এগুলো তৈরি করা হয়। তো রুহ গোলাপ মানে হলো গোলাপের একদম যে রস, যে গন্ধটা যেটা, সেটা হচ্ছে রুহ গোলাপ। সেরকম রুহ মতিয়া হয়, রুহ বেলা হয়। তো এটা তো এক একটা প্রোডাক্ট, কিন্তু এগুলোকে একসাথে মিশিয়ে যেটা হয় সেটাকে বলে মুখাল্লাত। তো এরকম মুখাল্লাত আতর প্রচুর রকমের হয় এবং ইটস আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। মানে আমি আপনাকে রেকমেন্ড করবো যে কখনো ফ্রেশ মুখাল্লাত আতার্স লিখে ইউটিউবে বা যেখানে হোক একটু সার্চ করেন। আমি আপনাকে অবশ্যই গিফট করব আমার ফেভারিট কিছু আতর, আপনাকে আমি গিফট করবো। আমি কালেক্টর সর্ট অফ, কিন্তু আমার মানে জিনিসগুলো একটু দামি, তাই খুব বেশি পরিমাণে কালেক্ট করতে পারি না। বাট আপনার ভালো লাগে এটা জেনে আমার ভালো লাগলো। ডেভিড অফ কি এখন তো বোধহয় পারফা ভার্সন এসেছে না, আসেনি? ইডিপি ইউজ করেন না, ইডিটিটা? এই রে, তা তো যাই না। আচ্ছা আচ্ছা, ডেভিড অফের আমার দুটো ভার্সন আছে। হ্যাঁ, ও ওডিকোলনটা নয়, আচ্ছা আচ্ছা, এগুলো তো কনসেন্ট্রেশন। মনে হয়, দাঁড়া, বা বোতলটা খুলে দেখতে হবে আমাকে। আচ্ছা, আমি এত ভাবিও না, মানে হ্যাঁ বেশিরভাগ মানুষই ভাবে হ্যাঁ না। ভাই, ডেভিড অফ কুল ওয়াটার আছে, হ্যাঁ আছে, কত দাম এত, হ্যাঁ দিয়ে দাও। তবে এগুলো আপনি কেনেন কোথায়? মানে কোনো দোকানে, মানে এমনি মলে, শপিং মলে, এসব জায়গায়? এগুলো তো শপিং মলসেই পাওয়া যায়, আর সিকের ক্ষেত্রে ওদের নিজস্ব দোকান আছে, সেটা তো আমি চিনি, কাজে আমি সেখানেই যাই। বাট আই রেকমেন্ড যে আপনি এসব দোকানে না কিনে কিছু সেলার আমিও রেকমেন্ড করতে পারি, সেখানে কিনতে আপনার অনেক সস্তা পড়বে। মানে এই রিটেল প্রাইসে এগুলো কেনা অপরাধ, এগুলো আরো অনেক অনেক সস্তায় পাওয়া যায়। মানে যেটা আমি দেখেছি, আমি যেখানে পারফিউম যাদের কাছ থেকে নিই, তো সেখানে কোনো একটা পারফিউম, আমি যেমন রিসেন্ট একটা ডানহিল আইকন কিনেছিলাম, তো তো সেটার দাম ওখানে পড়লো 4,000, কিন্তু ওইটাই আমি শপার স্টপে 7,000 টাকা দাম বলছি। তো যারা 7,000 টাকায়, কারণ ওটাই রিটেল প্রাইস, কিন্তু ডিসকাউন্টার বলে একটা ব্যাপার হয় যেটা ইন্ডিয়াতে অতটা নেই, ওয়েবসাইট নেই, বিদেশে ডিসকাউন্টার ওয়েবসাইট হয়। তো এখানে ওটা বিভিন্ন সেলাররা যারা বাইরে থেকে নিয়ে আসে, সেটা 2 নম্বরই রাস্তায় হোক আর যে রাস্তায় হোক, কিন্তু একদম রিয়েল প্রোডাক্ট এবং মানে অনেক সস্তায় পাওয়া যায়। তো ডেভিড অফ কুল ওয়াটার আপনি যে দামে কিনেছেন তার অন্তত 30% ডিসকাউন্টে তো আমি আপনাকে এনে দিতেই পারবো। তাই এটা একটা, ব্যাস ঠিক আছে, এইবার আমরা তুমি আর আমি মিলে একটা স্মাগলিং কোম্পানি খুলি। আমরা পারফিউম বেচি। হ্যাঁ, যাই হোক, এটা আমার অ্যাকচুয়ালি হ্যাঁ। মানে আমি খুব প্যাশনেট অ্যাবাউট পারফিউমস, অ্যান্ড মানে আমি জীবনে টাকা রোজগার করতে চাই। তারপর তুমি আর আমি, আমরা দুজনেই গন্ধবণিক হয়ে যাবো আর কি। হ্যাঁ, আমার যদি আমি এটা রেফারেন্সটা তো না, আমার অ্যাকচুয়ালি টাকা রোজগার করার একমাত্র মানে মানে প্রয়োজন এটাই যে আমাকে দামি দামি কিছু পারফিউম কিনতে হবে। খাওয়া দাওয়া ঠিক মতো না হলেও চলবে। হ্যাঁ হ্যাঁ, না খেতে গেলে কোনো প্রবলেম নেই, একটু একটু গন্ধ শুঁকে নেবো। সো ম্যালনারিশড বাট স্মেলস রিয়েলি গুড। হ্যাঁ, না হয়তো এরকম কিছু গন্ধ হয় যেগুলোকে গোরমন্ড, হ্যাঁ গোরমন্ড সেন্ট বলে। তো ওগুলো আপনি লাগালে আপনার খাবারের মতোই গন্ধ হয়। কোন একটা ফ্রুটকে, কোন একটা খাবারকে ওরা এই করে, চেষ্টা করে এই করার, মানে ওই ধরনের গন্ধ নিয়ে আসা। তো মনে হবে যে খেলাম, গন্ধ শুঁকে নেব। তো যাই হোক, আমার সাথে যেরকম মানে যেটা বোঝাই যাচ্ছে যে আমি নিজের মোটামুটি যাই রোজগার হয় তার অর্ধেকের বেশি টাকা পারফিউম বা পারফিউম ম্যাটেরিয়ালের পিছনে খরচা করে ফেলি। হাউ ইজ ইউর রিলেশনশিপ উইথ মানি? হাউ ইজ মাই রিলেশনশিপ উইথ মানি? ইয়েস। একসময় বাজে খরচ প্রচুর করতাম, ওটা কম বয়সে হয়, হাতে টাকা এলে প্রথম প্রথম, তবে তারপরে তো আস্তে আস্তে ইউ বিকাম আ লিটল মোর সেন্সিবল। আমার যেরকম মানে ইনভেস্টমেন্টসের এমন ব্যবস্থা করা আছে যে আমার মাসে যা রোজগার হয় তার একটা বড় অংশ জাস্ট
কুচুত করে কাটা পড়ে যায় এবং ইনভেস্ট হয়ে যায়, মানে আমার কিছু করার থাকে না সেখানে। আচ্ছা, ওটা মানে ইচ্ছে করে করা। আচ্ছা, হ্যাঁ, আপনার তো বাবা বোধহয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এখনো আছে। আচ্ছা, মানে উনি এখনো এখনো আচ্ছা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো কোনো চাকরি নয়, এটা তো মানুষ তো নিজেই করতেই পারে। হ্যাঁ, কারেক্ট কারেক্ট। মানে ডাক্তারের মতো আপনার বাবা ডাক্তার ছিলেন, ছিলেন মানে বলে তো কিছু এটা হয় কি? না। মানে এটা- ওয়ান্স ইউ বিকাম আ ডক্টর ইউ রিমেন আ ডক্টর। ইয়েস, দ্যাট দ্যাট মানে এটা আরেকবার বোঝাচ্ছে যে আমি কত বুদ্ধিমান ছেলে একখান। তো যাই হোক, অসাধারণ, হ্যাঁ সত্যি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ইয়েস 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 ইয়েস। তো আমরা একটু স্কুল লাইফে যাই আপনার। যাই। নিশ্চয়ই। আপনি কোন স্কুল? বস্কো, ডন বস্কো? এই আচ্ছা, আমি আবার আরেকটা ব্রেক নেব একটু। একদম। ডু ইউ থিঙ্ক প্যাশন ইজ ওভাররেটেড? না, একেবারেই নয়। নট ওভাররেটেড? আ লাইফ উইদাউট মানে- প্যাশন ইজ নট আ লাইফ ওয়ার্থ লিভিং। না, মানে প্যাশন তো অবভিয়াসলি থাকা দরকার, আমি সেটা বলছি না। যেমন আপনার প্যাশন ধরুন সাইক্লিং এই মুহূর্তে, বা আপনি ইউ আর এ স্টোরি টেলার বাই হার্ট। তো আমি এটা বলতে চাইছি, ইউ মেড দ্যাট ইন টু ইউর প্রফেশন, বাট দ্যাট হ্যাপেন্ড ইনসিডেন্টালি, তাই না? দ্যাট ওয়াজ নট মানে প্ল্যান্ড যে আমি না। স্টোরি টেলিং করে রোজগার করব। তো এই যে Right. প্যাশনেট হওয়া, মানে আমি যেটা নিয়ে প্যাশনেট, তো সেটা নিয়েই যে কাজ করতে হবে, মানে কাজ তো একদিন না একদিন কাজেই দাঁড়িয়ে যায়। নাকি আপনি চিরজীবন গল্প পড়তে আপনি ওই ওই প্রথমবারের যে প্যাশনটা ওটাই ফিল করেন এখনো? ইট বিকামস মোনোটোনাস। গল্পটার ওপর খানিকটা নির্ভর করছে আমি গল্পটা অ্যাকচুয়ালি কতটা পছন্দ করি। সত্যজিৎ রায়ের গল্প হলে অবভিয়াসলি আমি প্রচণ্ড অ্যাটেনশন দেব, প্রচণ্ড ইয়ে করেই পড়বো। কিন্তু অন্য কোনো লেখকের হয়তো কারোর গল্প আমার সেরকম পছন্দ নয়, মানে আমি জানি গল্পটা খুব দুর্বল, বা আমি জানি যে এই গল্পটা আমার নিজের একেবারে ইন্টারেস্টিং লাগছে না, এ পড়তে হবে তাই পড়ছি। এবার হোপফুলি যে শুনছে সে তফাৎটা বুঝতে পারবে না। আচ্ছা, সেটা বোঝা যায় না মোস্টলি। মানে আমাদের যারা আমরা ন্যারেট করি, আমরা, আমি কেন আপনার সাথে আমাকে ঢোকাচ্ছি, সরি, দূরে চলে গেলাম আমি আরেকটু। তো মানে ন্যারেশন আমি দেখেছি যে মোস্টলি মানে মোস্টলি এনার্জির ওপর থাকে, যে কখন কীরকম এনার্জি রয়েছে। আমি দেখেছি নিজেরও ন্যারেশন, আমি দেখেছি আপনার ন্যারেশন, অবশ্য আমি এনার্জির পার্থক্য কখনো দেখিনি, তবে প্রথম দিককার ন্যারেশন আর আজকের ন্যারেশনের মধ্যে পার্থক্য আছে, এটা আমি অবশ্যই বলবো। যে আগে ন্যারেশনের মধ্যে আমি দেখতাম, আগে আপনি আরও একটু স্লো করতেন কি ন্যারেট? না, সেটা নির্ভর করছে কি ধরনের গল্প। কি ধরনের গল্প? আচ্ছা, মানে ফেলুদার গল্প হলে আমি খুব স্লো পড়বো না, হ্যাঁ, ওটা তো যেহেতু শরদিন্দুর আমাদের ঐতিহাসিক হলে আমি স্লোই পড়বো। তো আপনার ন্যারেট করতে বেশি ভালো লাগে, না মানে ইউ প্রেফার ক্যারেক্টার্স? কারণ ন্যারেশনে কাজটা মানে অনেক লম্বা। না, আমার দুটোই ভালো লাগে, দুটোই ভালো লাগে, দুটো আলাদা চ্যালেঞ্জ, দুটো আলাদা ধরনের কাজ, আমার দুটোই ভালো লাগে। দুটোই ভালো লাগে। তো আপনার ফেভারিট কোনো অ্যাক্টর, ভয়েস অ্যাক্টর, আদার দ্যান মি অবভিয়াসলি? হ্যাঁ, আদার দ্যান ইউ অবভিয়াসলি, তুমি তো একদম এক Obviously. নম্বরে আছো। ইয়েস, সেকেন্ড। এইবার আমি যাদের নাম বলবো তাদের নাম বোধহয় লোকে জানেও না। পিটার টমাস। পিটার টমাস হচ্ছেন কয়েক বছর আগে মারা গেছেন, আমেরিকান আচ্ছা, লেজেন্ডারি ভয়েস ওভার আর্টিস্ট। তবে আমি ওর গলাটা চিনি কারণ দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট রানিং ট্রু ক্রাইম শো was a show called Forensic Files, which ran for 20 years. এটা আপনি কোন একটা জায়গায় মেনশন করেছিলেন। হ্যাঁ, আর 20 বছর ধরে এই শোটা পিটার টমাসই ন্যারেট করেছে। আচ্ছা। এবং তুমি যদি এখন ইউটিউবে ফরেন্সিক ফাইলসের অলমোস্ট 20 বছরের সমস্ত কন্টেন্ট আছে, প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, তুমি যদি এখন গিয়ে সেটা শোনো তুমি বুঝতে পারবে যে আমি সানডে সাসপেন্স ন্যারেট কিভাবে করতে হয় সেটা অ্যাকচুয়ালি ছোটবেলায় পিটার টমাস শুনতাম বলেই আমি জানি।
কোথায় থামতে হয়, কোথায় গলাটা তুলতে হয়, কোথায় খাদে নামাতে হয়, কোন কথায় জোর দিতে হয়, এগুলো ওর ন্যারেশন শুনলে একদম স্পষ্ট হয়ে যায়। পিটার টমাস একজন, আর একজন হচ্ছেন লস অ্যাঞ্জেলেসের একজন ডিজে ছিলেন, মানে আমাদের মতো রেডিওতে কাজ করতেন, যার নাম জিম ল্যাড, LADD। ওকে। Jim Ladd is another legendary radio show host. অসাধারণ গলা আর অসাধারণ বাচন ভঙ্গি। আচ্ছা, মানে উনি কি, মানে উনি শুধু রেডিও হোস্ট করতেন না অডিও বুক পড এরকম কিছু? না, শুধু রেডিও শোই হোস্ট করতেন। আচ্ছা আচ্ছা। তা এখন উনি যেটা করেন সেটা হচ্ছে হি রিলিজেস আ সিরিজ অফ দিজ অ্যালবামস কল্ড হেডসেটস। ওকে। হেডসেটসে হচ্ছে একটা গল্প থাকে, যে গল্পটা উনি গানের ফাঁকে ফাঁকে বলে না, তার সঙ্গে অরিজিনাল মিউজিক থাকে, আচ্ছা। যেটা অ্যাজ ইফ ওই গল্পটাকে কমপ্লিমেন্ট করার জন্য তৈরি। মানে তুমি অ্যাজ ইফ একটা সিডি কিনে একটা 1 ঘন্টার রেডিও শো শুনছো, এই টাইপের আর কি। আচ্ছা, বেশ, এগুলো এক্সপ্লোর হ্যাঁ। করতে হইব। আর এনিওয়ান যাকে আপনি ডিরেক্ট করেছেন তাদের মধ্যে আপনার প্রিয়তম, আমি কখনোই অপ্রিয়তম জিজ্ঞেস করব না, প্রিয়তম কিছু নাম, যাদের আমি ডিরেক্ট করেছি আজ অব্দি, তার মধ্যে সব থেকে ভালো আমার লাগে মীরের গলা। আচ্ছা। অদ্ভুত একটা কানে আরাম হয় ওর পড়াটা শুনলে। আমি বেশ মানে ভিজুয়ালাইজ করতে পারি উনি যখন মানে বিশেষ করে ক্যারেক্টার প্লে করেন কোনো কিছু, উনি যদি কিছু একটা কোনো একটা সিনে আছেন, যেমন আমার এখনো মনে আছে, গল্পটার নামটা মনে পড়ছে না, কিন্তু একজন কবিরাজি তার ছেলেকেও সে চাই শেখাতে, কিন্তু তার এইসব নিয়ে খুব একটা ইন্টারেস্ট নেই, আমার মনে পড়ছে না একেবারেই গল্পটার নাম। তবে উনি যখন বলছেন আমি একদম দেখতে পাচ্ছি যে একটা উনি কি মানে ওই ক্যারেক্টারটা কি রঙের জামা পরে থাকতে পারে, বা মানে সে কোথায় বসে আছে, সামহাউ হি ডাজ সামথিং, যেটার কারণে ভিজুয়ালাইজ করতে পারি যেন এটা আর কোনো মানে এটা অডিও থাকে না, এটা ভিডিও হয়ে যায় সামহাউ। অ্যামেজিং অ্যামেজিং। আর মানে সে লেজেন্ড, ইজ এ লেজেন্ড। আমাদের মানে যারা মর্টাল আমাদের মতো, তাদের মধ্যে কাউকে যদি আপনি একটু মেনশন করেন তিনি খুশি হবেন, মানে যদিও তিনি আমারটা শুনছেন এটা আমি মানে অ্যাজিউম করছি, অবভিয়াসলি তিনি তো শুনছেনই। সরি, কি বলছো? মানে আমার মতো মর্টাল যারা, মানে মানে হ্যাঁ। মীর স্যার তো লেজেন্ড, তো মানে মীর স্যারকে যদি আমি জিজ্ঞেস করিনি বলে যে আমার ফেভারিট ভয়েস অ্যাক্টর দীপ, মানে এইগুলো তো সে অমিতাভ বচ্চন বলছে শাহরুখ খান বলছে অমিতাভ বচ্চন, এগুলো তো চলে। তো একটা নিউ জেনারেশন অফ অ্যাক্টর, যেমন আমার পার্সোনালি আপনাদের দুজন ছাড়া সমকদার অভিনয় দুর্দান্ত লাগে, মানে ওনার খুবই মানে খুবই ফ্লুয়েন্ট মনে হয়, খুবই ওই যে খুবই কমফর্টিং মনে হয় ওনার অভিনয়। অনির্বাণ বাবু, ওহো, রিসেন্টলি আমি পরিণীতা শুনলাম, মানে খুবই ভালো লাগলো। এরকম কেউ কারণ নাম একটু জুনিয়র কোনো মানুষকে আপনি একটু সাহস দেবেন, একটু খুশি করবেন? সাহস দেবার প্রয়োজন নেই মনে হয় কাউকেই, সবাই ভালোই কাজ করছে। আমার যেমন ধরো দীপ বসুরকে দীপদা যদি যথেষ্ট সময় দেওয়া হয় প্রিপেয়ার করার জন্য, কিন্তু দুর্ধর্ষ ভয়েসের কাজ করে। মানে বিশেষ করে ও লাস্ট যেটা করলো দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে, ইজ অ্যামেজিং। দীপ বসু ভীষণ ভালো। অফ লেট আমার বেশ কয়েকবার গৌরব তপাদারের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, অসম্ভব ভালো। আচ্ছা আচ্ছা। তো এরকম অনেক আছে আর কি। একজন ভয়েস অ্যাক্টরের কি কোয়ালিটি থাকা উচিত, মানে মানে হু ইজ এ গুড ভয়েস অ্যাক্টর? A good voice actor is somebody who can hold the attention of the listener. Is there a trick? To holding the attention of listeners, you have to hold the attention of listeners. That's the trick. মানে আমি বলতে চাইছি যে ক্যান সামওয়ান বিকাম আ ভয়েস অ্যাক্টর, নাকি
মানে কোনো কিছু প্র্যাকটিস করে বা কোনো সেই জন্য জানতে চাই যে দেয়ার ট্রিক, মানে আমি এটাই বলতে চাইছি যে অনেকে ইমপ্রুভ করতে চায় না, অনেকে চাই যে কিছুটা শেখা যায়, তবে আমার মনে হয় বেসিক যে জিনিসগুলো সেগুলো তোমার মধ্যে হয় আছে, না হলে নেই। আচ্ছা, মানে নো ওয়ান ক্যান বিকাম ভয়েস অ্যাক্টর ফ্রম স্ক্র্যাচ। মানে তোমার অ্যাবসলিউটলি অভিনয়ের কোনো ক্ষমতা নেই, তাহলে খুব ডিফিকাল্ট। আচ্ছা, মানে আমি এটাই পরের প্রশ্ন ছিল যে হু শুড নট মানে কনসিডার তোমার গানের গলাটা এত খারাপ যে তোমায় কোকিলের ডিমের অমলেট খাওয়ালেও তোমার গলা দিয়ে সুর বেরোবে না, আর তুমি স্বপ্ন দেখছো আমি লতা মঙ্গেশকর হব, তো এটা কি করে হবে? আচ্ছা, কিন্তু আমি তো ভাবতেই পারি না যে আমি ভালো অ্যাক্টর, সেটাই হলো ব্যাপার। তো আমি একটা প্রশ্ন করব, প্লিজ বি অনেস্ট অ্যান্ড রুড ইফ ইউ নিড টু বি। 1 থেকে 10-এর মধ্যে আমাকে ভয়েস অ্যাক্টিং আপনি কত দেবেন? কি করে বলি, আমি তো যথেষ্ট শুনিয়ে নি। না, আপনি তো আমাকে ডিরেক্ট করেছেন 2-1 বার, 3 বার। আর সেটা তো একবার না দুবার, 3টে গল্পে, বাট হ্যাঁ প্রথমটা তো আরো ভুলে 5-6টা গেছি। শুনি, তারপর তো বলতে পারবো, একটু ভ্যারাইটিটা শুনি। তাও মানে কিছু আমাকে যদি কিছু বলার থাকে যে এটা ইমপ্রুভ করো এই লাস্ট এক্সপিরিয়েন্স থেকে, ফর মাই সেলফ। না না, আই হ্যাভ হার্ড টু লিটল অফ ইউ। তুমি সবে কাজ শুরু করেছো, করো আরেকটু করো, আরো বছরখানেক কাজ করো, তারপর বলা যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি অপেক্ষা করব 1 বছর, তো আমাকে মার্কস দেবেন আপনি। तो 1 साल बाद 1 साल बाद हम फिर से मिलेंगे, तो होपफुली 1 साल में भी मिलेंगे। तो तो हाउ इम्पोर्टेंट इज एक्चुअली द वॉइस, क्वालिटी ऑफ वॉइस? the voice itself यस, নির্ভর করছে তুমি কি করছো, নির্ভর করছে তুমি কি করছো এবং সেটার সঙ্গে তোমার গলাটা মিলছে। ধরো তুমি একটা ক্লাসিক্যাল রেডিও স্টেশনে কাজ করো, সেখানে কিন্তু ওই দ্যাট ট্র্যাডিশনাল গুড ভয়েস ইজ ভেরি নেসেসারি। কিন্তু তুমি ধরো একটা পপ রেডিও স্টেশনে কাজ করছো, সেখানে দ্য কোয়ালিটি অফ দ্য ভয়েস রিয়েলি ডাজন্ট ম্যাটার দ্যাট মাচ, হোয়াট ম্যাটার্স ইজ হাউ ইউ স্পিক। এবার তুমি যখন অভিনয় করছো, যেটা সব থেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে যে চরিত্রে তুমি অভিনয় করছো তার সঙ্গে তোমার গলাটা মিলছে কতটা। ঠিক ঠিক, সেটা তো বটেই। মানে তুমি অভিনয় করছো কাউন্ট ড্রাকুলার চরিত্রে আর তোমার গলাটা এইরকম শুনতে, তাহলে তো হবে না, না মানে মানে অনেকে আমাকে বলে যে আরে আমার গলাটা তো তোমার গলা, যেমন আমাকে পুষ্পলদা খুব বলে, আরে তোর মতো ভয়েস তো আমার নেই, আমি তো তোর সামনে। কিন্তু পুষ্পলদার যে ভয়েসটা, ওটার মধ্যে একটা ইউনিকনেস আছে। তো পুষ্পলদাকে কিছু কিছু চরিত্র পুষ্পলদাই করতে পারবে, ওই চরিত্রটা পুষ্পলদা ছাড়া কাউকে মানাবে না, এরকম হয়। হ্যাঁ, পুষ্পলদার তো আমি বুঝছি যে পুষ্পলদার ভয়েসটা নট নেসেসারিলি হিরোইক বা গডলি একটা ভয়েস, কিন্তু একটা হ্যাঁ মানে পুষ্পলকে দিয়ে আমি হয়তো ন্যারেশন করাবো না এক্স্যাক্টলি, কিন্তু হি ক্যান পুল অফ আ লট অফ ক্যারেক্টার্স ভেরি ওয়েল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই আর কি, তুমি যেটা করছো তার সঙ্গে তোমার গলাটা মিলতে হবে। মানে আমি ব্যোমকেশ করছি, সেখানে ব্যোমকেশের চরিত্রে রবি ঘোষ আর অজিতের চরিত্রে অমিতাভ বচ্চন, এটা বোধহয় খুব একটা মিলবে না। ঠিক 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 বটে। তবে হ্যাঁ, এখান থেকে 1 মিনিট, ওকে 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 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ বলো। তো আমরা ব্যোমকেশের টপিক তুললাম যেহেতু, তো আমরা দেখছি যে ফেলুদাতে ইউ হ্যাভ প্লেড তোপসে, ইউ হ্যাভ প্লেড অজিত, তারপর ইউ হ্যাভ প্লেড ওয়াটসন। মানে ব্যাপারটা কি, আমরা কোনোদিনও কেন অ্যাজ ডিটেকটিভ চরিত্রে দেখলাম না? এটা কি মানে কনসিয়াস চয়েস ছিল নাকি মানে ইটস জাস্ট হ্যাপেন্ড? কারণ ডিটেকটিভ চরিত্রে ডিটেকটিভ করে তো লাভ নেই, ডিটেকটিভ গল্পে সব থেকে বেশি ফুটেজ খায় তো সাইড কিক। হ্যাঁ, কিন্তু মানে হিরো তো হিরো না, সেটা তো বটে। মানে আমিও ন্যারেশন করতেই প্রেফার করি। আমাকে যেমন রিসেন্টলি আমি একটা খুব সুযোগ পেয়েছি কিরিটির গল্পে ন্যারেশন করার, তো বেশ মজা লাগবে, করতে পাবো।
এবং ব্যোমকেশের অনেক কি বলে ওগুলোকে, যেগুলো সেই ফ্যান ফিকশন। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি একটা গোয়েন্দা গল্প জোগাড় করো, হ্যাঁ, করে তুমি সেটা ডিরেক্ট করো, প্রডিউস করো, আমি তোমার জন্য গোয়েন্দার অভিনয় করে দেবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমার মাথায় একটা আছে নিজের লেখা, তো আমি এই খেয়েছে, আচ্ছা ঠিক আছে। একটা বেশ বাজে খাজা গল্প, সেইটাতে আপনাকে গোয়েন্দা বানাবো আমি। না, এটা সিরিয়াসলি, এটা কি মানে কনসিয়াসলি আপনি করেন যে না আমি অজিত টাইপ, কারণ আমার প্রিয় চরিত্র অজিত ব্যোমকেশ গল্পে। আমার মনে হয় না আমার গলাটা ব্যোমকেশ হিসেবে খুব মানাবে, কিন্তু শার্লক হোমসে মানাতো। দেখা যাক। মানে আমি ব্যোমকেশে মানাবে না সেটাও বলছি না, কিন্তু শার্লক হোমসে কনফার্ম মানাতো, আমার এটা মনে হয়। যাই হোক, এটা 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 কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু করতে চাই না আমি। যেরকম তারানাথ তান্ত্রিক নিয়ে হলো, তো তারানাথ তান্ত্রিক করতে গিয়ে কি একটু হেজিটেশন কিছু হয়েছিল যে এটা আমি করব, মানুষ কিভাবে নেবে? প্রচুর গালাগালি খাবো ভেবেছিলাম, তারপর হ্যাঁ। দেখলাম খেলাম না খুব একটা গালাগালি আর কি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো পাশ করে গেছি আর কি। কারণ তারানাথ তান্ত্রিক এটাও একটা আইকনিক, মানে এবং খুব বেশি পপুলার হয়ে গিয়েছিল সানডে সাসপেন্সের জন্যই, এটাই বলতে মানতে হবে। ওটা তবে একটা দারুণ ব্যাপার হচ্ছে, আমাদের শায়ক আমানের হ্যাঁ, তারানাথ তান্ত্রিকের একটা স্পুফ ক্যারেক্টার আছে, আচ্ছা, যেটার নাম হচ্ছে ঝাড়ানাথ তান্ত্রিক। ঝাড়ানাথ তান্ত্রিক, হ্যাঁ, এবং সেটার ও একটা দারুণ গল্প বানিয়েছিল, যেটা ওর মিডনাইট হরর স্টেশন ইউটিউব চ্যানেলটা আছে, যেটার নাম হচ্ছে ঈশ্বর বলি চান। আচ্ছা, আমার শোনা হয়নি, শুনতে হবে। মানে সে গল্পটা ভূতের গল্প, পলিটিক্যাল স্যাটায়ার, কমেডি, সব কিছু মেশানো একটা, মানে মানে লাইনে লাইনে অন্য কিছুর একটা রেফারেন্স আছে আর কি। সাহিত্যর লেখা মানে অত্যন্ত আধুনিক এবং খুবই খুবই ভালো লেখা, সাহিত্যের লেখা। হ্যাঁ, মানে ও ঝাড়ানাথের কাছে যাচ্ছে কিছু একটা সমস্যা নিয়ে, হ্যাঁ, রাস্তায় দেখলো যে বিপ্লব বলে একজন গাড়িতে চাপা পড়ে মারা গেছে। আচ্ছা, খানিকটা এগিয়ে দেখলো একটা মিছিল বেরিয়েছে, সেখানে প্রচুর মানুষ চিৎকার করছেন বিপ্লব দীর্ঘজীবী হোক। তো সেখানে ও গিয়ে বলে ফেললো যে কি বলছেন আপনারা, দীর্ঘজীবী হোক? এই তো আমি দেখে এলাম মারা গেছেন। নিউনেস। লোকগুলো ওকে ধরে গেলিয়ে দিল, এই টাইপের জিনিসপত্র আর কি। তবে ইটস এন ইনক্রেডিবল স্টোরি। না, সায়কদার আমি দেখেছি, মানে সায়কদার খুব ওই ফ্রেশনেস আছে, মানে সায়কদার গল্প শুনলে মনে হয় যেন হ্যাঁ নতুন কিছুই শুনলাম, এরকম তো শুনিনি আগে কোনোদিনও বাবা। এবং খুবই খুবই ডার্ক, খুবই ডার্ক। তো একটা জাস্ট আমি ন্যারেশন থেকে একটা প্রশ্ন করব বলে ভেবেছিলাম, দিয়ে ভুলে গেলাম। ডুজ অ্যান্ড ডোন্টস অফ ন্যারেশন আমাকে একটু যদি বলেন, এটা আমার নিজের হেল্পের জন্য, ইফ দেয়ার ইজ এনি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে একটু স্বাভাবিকভাবে কথা বলা। মানে আমার কাছে যেই কেউ আসে না ভয়েসের কাজ করব বলে, আর তারপরে বলে যে আমি আমি আবৃত্তি শিখেছি, আমার সঙ্গে সঙ্গে আতঙ্ক হয়। বুঝতে পারলাম, কারণ আবৃত্তি শিখে এসে তারপরে তারা এইভাবে গল্প পড়ার চেষ্টা করে। মানে প্লিজ এটা নয় আর কি, দিস ইজ ওভার, দিস ইজ ডান। এটা একজন দুজন মানুষের স্টাইল ছিল, এটা তাদের স্টাইলই থাক, তারা এই জন্যই পরিচিত, তাদের মুখে এটা ভালো লাগে, ঠিক আছে। সবাইকে এইভাবে মানে এক ধরনের গল্প, হয়তো মহাভারত ভালো লাগতে পারে কারোর ওইভাবে না, আর ওটা হচ্ছে এক ধরনের কবিতা পাঠের সুর। হ্যাঁ, মানে আমি আপনার কবিতা পাঠেও কিন্তু আমি ওটা পাই না, আমি আপনার আবৃত্তি শুনেছি। আমি কবিতা পাঠের সুরে গল্প কেন পাঠ করবো? আমি কি বিরিয়ানির মশলা দিয়ে মুসুর ডাল বানাই? নাইস ওয়ান, নাইস ওয়ান। না, আমি আপনার কবিতা পাঠ শুনেছি আপনার চ্যানেলে, যদিও ওটা নিয়ে আমার একটু মানে অভিযোগ আছে। আপনি চ্যানেলটা প্লিজ যদি আপলোড করেন, আরো কন্টিনিউ করেন, খুব ভালো হয়। মানে কবিতা পাঠও আপনার শুনেছি, আপনি কবিতা পাঠটাও ন্যারেশনের মতো করে করছেন। ওটার মধ্যেও কিন্তু এই যে একটা মানে ড্রামা বলে ফেললাম, সরি, ড্রামা থাকে না ওটার মধ্যেও কোনো, এটা বেশ আমার ভালো লাগে অনেকে। না, সেটা কিন্তু তুমি যদি ধরো শক্তি চট্টোপাধ্যায় নিজে নিজের কবিতা আবৃত্তি করছেন যদি শোনো, অ্যাবসলিউটলি কোনো ড্রামা নেই। মানে যেমন মানে বরং একটু চিবিয়ে চিবিয়ে বলা আর কি। আচ্ছা, সে বড় সুখের সময় নয়, সে বড় আনন্দের সময় নয়, অলমোস্ট এরকম।
আমার খুবই খুবই মানে এই জিনিসটা আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম, তার কারণ আমাকে যখন আমার প্রথম ন্যারেশন ছিল ওয়াটসন, আমি প্রথম ন্যারেট ওয়াটসন করি, তো এবং ওইটা মাইনুরের চ্যানেলে, মাইনুরের একটা ইউটিউব চ্যানেল ছিল, মাইনুর আমাদের মাইনুর আলম সানডে সাসপেন্সে কিছুদিন সাউন্ড ডিজাইন করেছিল, তো মইনুর আলম মৃধা, হ্যাঁ মৃধা, তো যে তারপর ডাক্তার হয়ে গেল। হ্যাঁ এখনো ডাক্তারও, মানে ও তো ডেন্টিস্ট তো অলরেডি, ও তো কমপ্লিট করেছে, তারপর ও আবার ডাক্তার হবে, ওটা ওর ইচ্ছে। তো মাইনুরের কাছে প্রথম আমার কাজ, এবং মাইনুর ওয়াটসন করিয়েছিল আমাকে, তো সেখান থেকে প্রথম শুরু। এবং আমি মানে আপনার স্টাইলটাকে পুরো ঝেপে ফেলেছিলাম, একদম ঝেপে দিয়েছিলাম, বাজেভাবে ঝেপেছিলাম, আপনাকে দুর্নাম দেব, হ্যাঁ কিন্তু ঝেপে দিয়েছিলাম। তবে হ্যাঁ, ন্যারেশনের এটাতে যদি ফিরে আসি, ন্যারেশনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে টেক্সটটা কি চাইছে সেইটা বুঝে ন্যারেট করা। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি দেখছি যে আমি যদি পড়ে ফেলি না যে এরপর কি হতে চলেছে, তাহলে আমার গলার মধ্যে ওটা চলে আসছে, মানে আমি যেন এরপর এই যে মানে চলে কিছু একটা হতে চলেছে, এটা হয়ে যায় আমার। আর আমি দেখেছি আমি যদি না পড়ে করছি তাহলে আমি ফাম্বল কম করি, আমার যেরকম এটা প্রবলেম হয়, প্রচুর রিটেক্স লাগে, কারণ আমি ফাম্বল করে যাই। এই যে কথা বলার ভঙ্গি বা ভালো করে একটা কথা বলা, এটা আমার ন্যাচারাল নয়। আমি একদম প্রপার বীরভূমি, কি মানে যেছি খেছি শুন এদিকে, এই মাল আমি পুরো। তো আমাকে পাল্টাতে হয়েছে, বিকজ একদিন হঠাৎ করে আমাকে এটা তো একদম প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। কিন্তু এত বছর ধরে প্র্যাকটিস করেছি আমি ওইটা, তো এইটা আমার ধরতে একটু সময় লেগেছিল। এখন যদিও আগের থেকে কম আটকাই আমি মাইনুর যখন প্রথম কাজ পাই সানডে সাসপেন্সে, তখন আমি বলেছিলাম যে মানে স্যারের যে ন্যারেশনের যে পিসটা তুমি পাবে ওটা আমাকে পাঠাবে, আমি জাস্ট ন্যারেশনটা শুনবো। তো ওটাও আমার সাথে শেয়ার করেছিল, মানে ও শেয়ার করেছিল আমার সাথে ফাদার ব্রাউনের যেটা ওকে পাঠানো হয়েছিল সেটা। তো আমি সেটা শুনেছিলাম, এবং আমি দেখলাম যে আপনি এক জায়গায় মাত্র আটকালেন, এক জায়গায়। আমি এটা বুঝতে পারছি না যে এটা কি করে সম্ভব, যে মানে আর কোথাও আপনি আটকালেন না। আর তখন আমি প্যারায় আটকাই, আমি মানে আটকেই যাই। ফাদার ব্রাউনের গল্পে আমার আটকানোর কথা নয়, কারণ স্ক্রিপ্টটা আমার লেখা। আচ্ছা, না যদিও অন্য কোথাও আটকা, মানে ওটা ট্রান্সলেটটা আপনি করতেন? হ্যাঁ। ও ফাদার ব্রাউন কোনো কারণে আমার খুব একটা জমেনি, কেন জানি না, আমার মানে হ্যাঁ ফাদার ব্রাউন আমিও নিজে তারপর যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটা না পড়তে যতটা ভালো লাগে বাংলায় শুনতে ততটা ভালো লাগছে না। আচ্ছা, এটা ইংলিশে ভালো লাগবে। আচ্ছা, হ্যাঁ সেটা খানিকটা, হ্যাঁ। আচ্ছা, বুঝি। তো ডোন্টস আমরা বললাম, ডুজ আরেকটু যদি ডুজ কিছু বলা যায় ফর ন্যারেশন অ্যান্ড অ্যাক্টিং দুটোরই, ডায়ালগ বেসিক্যালি। মেইন জিনিস হচ্ছে বাবা স্ক্রিপ্টটা বোঝো, স্ক্রিপ্টটা কি চাইছে সেটা বোঝো। আচ্ছা, মানে সেন্সিবল হলেই মানুষ পারবে। আর যদি চরিত্রে অভিনয় করো তাহলে নিজের চরিত্রটা নিয়ে একটু ভাবো। তুমি একটা মানুষের চরিত্রে অভিনয় করছো, তার বয়স কত, তার শরীর কেমন, তার মানসিকতা কেমন, সে কি খুব রাগী, খুব ঠান্ডা মাথা, খুব চট করে বিরক্ত হয়, এই জিনিসগুলো একটু ভাবো। এইগুলো একটু ভাবলেই দেখবে সেটা তোমার অভিনয়ের মধ্যে দিয়েও বেরোচ্ছে। আমি একবার আপনাকে এটা বলতেও শুনেছিলাম যে ব্রিদিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এর সময়। তো এটা নিয়ে আমার খুব প্রবলেম হয়, এবং আমি যেখানে রেকর্ড করতে যাই সেখানেও সবাই বলে যে তুমি ডায়লগটা শেষ করার পরেই করছো, এটা করো না। কিন্তু এটা আমার প্রবলেম হয়, আমি কথা বলার মাঝে ব্রিদ করতে পারি না, আমার এটা একটা বাজে অভ্যাস। কথা বলার মাঝখানে ব্রিদ তো করতেই পারো তুমি, না তাতে তো কোনো অসুবিধা নেই। মানে ডায়লগ যখন ডেলিভার করছি তখন আমার কোনো কারণে ব্রিদিংটা বন্ধ হয়ে যায়, তো মানে আওয়াজটা চলে আসে। সেটা একটু কনসিয়াস হয়ে প্র্যাকটিস করতে হবে। আর একটা জিনিস হচ্ছে তুমি যখন ডায়লগ বলছো, চরিত্রের ডায়লগ বলছো, তুমি তো একটা মানুষের কথা বলছো, তাই তো? তো মানুষ কিভাবে কথা বলে সেটা মাথায় রেখে করো। তুমি ধরে নাও ওটা ডায়লগ নয়, তুমি ধরে নাও ওটা তুমি নিজেই বলছো। তুমি যখন
ওয়াটসনের চরিত্রে অভিনয় করছো তখন তুমি আর এনামুল খান নেই, यस তুমি তখন জন ওয়াটসন। यस বোঝা গেল? बूझे बूझे बट कितना अप्लाई कर पाएंगे इतना ये हमें नहीं मालूम, बट हम ट्राई करेंगे। तो আপনার এই যে ठीक है भाइयों बहनों, आज का रंगारंग कार्यक्रम यही समाप्त करते हैं। है खत्म करने से पहले आप प्लीज थोड़ा सा हमारे दोस्तों को कुछ बोलिए और प्लीज सब्सक्राइब करने के लिए बोलिए, हमारे लिए थोड़ा सा सपोर्ट कर दीजिए। হ্যাঁ হ্যাঁ কি যেন করবেন। হ্যাঁ, আপনারা শুনছেন, খুব বোর হয়েছেন, দারুণ লাগলো আমার জেনে। এনামুল আপনাদের প্রচণ্ড বোর করেছে, আমি আরও বোর করেছি। আপনারা যদি আরও বোর হতে চান তাহলে এনামুলের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এনামুল একেবারে knows nothing। পুরো বোরিং মেশিন নিয়ে এসে বোর করবে আপনাদের। यस, চ্যানেলের নাম এনামুল নোজ নাথিং, প্লিজ সাবস্ক্রাইব। অ্যান্ড দীপদার এত বাজে একটা ইন্টারভিউ করার জন্য আমি ক্ষমা চাইছি সবার কাছে, দীপদার কাছেও। সত্যি অকথ্য রকমের খারাপ ইন্টারভিউ, কানে নেওয়া যায় না আর কি। হ্যাঁ, না দীপদার তো কথাগুলো ভালো ছিল, আমার প্রশ্নগুলো ভালো ছিল, খারাপ ছিল না, বাট আমি আরো ভালো কন্ডাক্ট করতে পারতাম। আই নো দিস ইজ মাই ফার্স্ট টাইম, আর প্রথমবারে আমি মানে আগের দিন কথা হচ্ছিল, একটা জাস্ট ছোট্ট কথা বলে আমি শেষ করি। মানে আমি আমার পার্টনারের সাথে কথা বলছিলাম অ্যাবাউট ইউ অ্যান্ড মিস্টার দীপ বসু। তো বলছে, আরে কার ব্যাপারে কথা বলছিস, দুইজনকে যদি দীপদা বলিস আমি কি করে বুঝবো? ঠিক আছে, এবার থেকে আমি একজনকে দীপ বলবো আর একজনকে ডিপ বলবো। তো ইউ আর নাও দীপদা অ্যান্ড দীপ বসুদা ইজ ডিপদা। তো এই বলে আমরা আজকের কাজ কর্ম শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ দীপদা, এতক্ষণ সময় আমাকে দেওয়ার জন্য। আমি মানে ভাবতে পারছি না যে এটা হচ্ছে। ইউ রিয়েলি আর মাই গুরু। হ্যাঁ ঠিক আছে, পেটিটা যেন বাড়িতে পৌঁছে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, টাটা।